সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা ডেথ প্যারেডের এপিসোড নাম্বার 5 আর 6কে একসঙ্গে দেখব। তাই তোমরা যদি এখনও পর্যন্ত এর আগের এপিসোডগুলো দেখে না থাকো তাহলে সেগুলোকে অবশ্যই দেখে নাও, যেগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখন ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। সো নাও উইথ দ্যাটস ইট, লেটস মুভ অন টু দ্য মেন ভিডিও। তো ফিফথ এপিসোডের নাম হচ্ছে ডেথ মার্চ, আর এই এপিসোডটা নেমলেসের একটা স্বপ্ন থেকে শুরু হয়। এই স্বপ্নতে জিমি নামের একটা ছেলে ছিল যে নিজের ফ্যামিলির সাথে একটা নতুন বাড়িতে শিফট হয়েছিল। সেখানে বাইরে বরফ পড়ছিল আর সেখানে জিমি একটা মেয়েকে দেখতে পায় যে নিজের পাপির সাথে খেলা করছিল। এরপর জিমি ওই মেয়েটার দিকে হাত নাড়ায় আর ওই মেয়েটাও জিমিকে হাই করে নিজের সাথে খেলতে ডাকে। এরপর জিমি ওর সাথে খেলার জন্য সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইরে বেরোয়, কিন্তু তখনই সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। তাই ওই মেয়েটা একটা মিষ্টি হাসির সাথে জিমিকে ওই গর্ত থেকে বাইরে বের করে। আর ওই মেয়েটাকে দেখে জিমি নিজের সব ব্যথা ভুলে যায়। আর এই পয়েন্টেই নেমলেসের ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যে নেমলেসের এই স্বপ্নটা বারবার আসে। এরপর নেমলেস কুইন ডেকিম বাড়ি আসে, যেখানে ডেকিম নিজের রুলেটের পিকচারটাকে চেঞ্জ করছিল। অ্যান্ড সারপ্রাইজিংলি এই পিকচারটাতে নেমলেসের সেই স্বপ্নওয়ালা মেয়েটা ছিল। ইনফ্যাক্ট আমরা যদি ভালো করে লক্ষ্য করি তো সেকেন্ড এপিসোডের শেষে নোনা যেই বইটা পড়ছিল সেটা ওই দুটো বাচ্চারই গল্প ছিল। যাই হোক, এরপর ডেকিমের কাছে আবার নতুন দুটো গেস্টের মেমোরি আসে আর আমরা দুজনকে দেখতে পাই, যেখানে 30-35 বছরের একটা লোক ছিল আর তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল। কিন্তু সারপ্রাইজিংলি এই লোকটার মন্তব্য ছিল যে ও এখানে আগেও এসেছে। এরপরে এই লোকটা হঠাৎ করে অনেক ভায়োলেন্ট হয়ে যায় আর ওর সাথে যেই বাচ্চাটা ছিল তাকে মারার হুমকি দেয়। কেননা এই লোকটা এটা বলছিল যে ও এখানে আগেও এসেছে আর ও আবার সেগুলো করবে না যা কিছু এখানে হয়। এরপর ডেকিম সঙ্গে সঙ্গে নিজের স্পাইডার ওয়েব ইউজ করে ওই লোকটাকে রেস্ট্রিক্ট করে, কিন্তু হঠাৎ করে সে নোটিস করে যে ওই বাচ্চা ছেলেটা নেমলেসকে বেহুশ করে দিয়েছে। আর তার সাথে এই বাচ্চাটার চেহারায় একটা ইভিল টাইপের হাসিও ছিল। তাই ডেকিম সঙ্গে সঙ্গে এই বাচ্চাটাকেও নিজের স্পাইডার ওয়েব দিয়ে রেস্ট্রিক্ট করে। আর আমরা এখানে জানতে পারি যে এই বাচ্চাটা আর কেউ না বরং গিন্তি নামের একটা আরবিটার ছিল, আর ও 20th ফ্লোরে কাজ করে। এখানে গিন্তি আর ডেকিম একে অপরের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু নোনা এখানে এসে এদেরকে থামিয়ে দেয়। আসলে এটা নোনারই একটা টেস্ট ছিল যেটাতে ডেকিম কাইন্ড অফ ফেল হয়ে গেছে। যদি বলো কিভাবে, ওয়েল গেস্টদের আসার আগে ডেকিমকে এদের মেমোরি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে বাচ্চাটার সম্বন্ধে কোনো মেমোরি ডেকিমকে পাঠানো হয়নি। তো সেক্ষেত্রে ডেকিমকে আগে নিজের কাজ কন্টিনিউ করতে হতো না, কিন্তু সে নিজের কাজটাকে কন্টিনিউ করেছে, হুইচ ওয়াজ রং। এখন যদি আমরা সেই লোকটাকে দেখি তো ও শুধুমাত্র একটা ডামি ছিল যেটা নোনা প্ল্যান করেছিল ডেকিমকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর যদি দেখা যায় তো ডেকিম ডিস্ট্র্যাক্টও হয়ে গিয়েছিল। কিন্তু এখানে আমরা গিন্তিকে দেখে বুঝতে পারি যে ও একটু গরম মেজাজের একটা আরবিটার ছিল, আর অন্যদিকে আমাদের ডেকিম একটু শান্ত মেজাজের আরবিটার ছিল। এরপর আমরা নোনাকে ইনফরমেশন বিভাগে কাস্ত্রা নামের একটা লেডির সাথে কথা বলতে দেখতে পাই, যার কাজ ছিল মরে যাওয়া লোকেদের মেমোরি সর্ট আউট করে আরবিটারদের কাছে পাঠানো। মানে এই কাস্ত্রাই ডেকিম আর ডেকিমের মতো অন্যান্য আরবিটারকে গেস্টদের মেমোরি পাঠায়। এখানে নোনা বলে যে ডেকিম টেস্টে ভালো পারফরমেন্স করেনি, কিন্তু তবুও ও গিন্তির থেকে তো অনেক ভালো। আর এখানে আমরা এটাও জানতে পারি যে ডেকিম এই আরবিটারের কাজ গত 5 বছর ধরে করছে। এরপর কাস্ত্রা নোনাকে এটা বলে যে লোকেদের মৃত্যুর হার সেমই আছে, হুইচ আর 7000 পার আওয়ার, যার ফলে ইনফরমেশন বিভাগে যারা কাজ করে তাদের উপর প্রচুর চাপ থাকে। অন্যদিকে গিন্তির কাছ থেকে আমরা জানতে পারি যে নেমলেসও একটা মৃত মানুষই, আর ও যখন এখানে এসেছিল তখন সামহাও ওর মেমোরি ওর কাছেই ছিল, যার ফলে ডেকিম ওর সাথে গেম খেলতে পারেনি আর নেমলেসের সমস্ত মেমোরি ইরেজ করে দেওয়া হয়েছিল। আর তখন থেকেই নেমলেস এখানেই আছে আর এখনও পর্যন্ত ওকে জাজ করা হয়নি। ইনফ্যাক্ট এখন তো ও ডেকিমের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। এখন এই এপিসোডে আমরা আরও একটা অদ্ভুত ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ছিল অকিউলাস। এই লোকটা দেখতে বুড়ো টাইপের ছিল আর ওর মাথার চুল আর দাড়ি পদ্ম ফুলের মতো ছিল। এখানে অকিউলাস নোনার সাথে পুল খেলছিল আর পুল টেবিলটা একটু আজব ছিল। টেবিলের জায়গায় তারামণ্ডল ছিল আর বলের জায়গায় আমাদের প্ল্যানেটগুলো ছিল। এখানে কিউ বল ছিল আমাদের সূর্য, আর সেটা দিয়ে বাকি প্ল্যানেটগুলোকে পট করতে হবে। আর পট হয়ে যাওয়ার পর এই প্ল্যানেটগুলো অ্যারেঞ্জ হয়ে যায় আমাদের সোলার সিস্টেমে। এখানে অকিউলাস আর নোনার কথাগুলোকে শুনে আমরা বুঝতে পারি যে অকিউলাস নোনার থেকেও সিনিয়র ছিল। হয়তো এই অকিউলাস এই পুরো সিস্টেমটাকে তৈরি করেছে। এখানে অকিউলাস সবসময় নোনার কাছে পুলে হেরে যায় আর ওকে এখানে গড বলেও রেফার করা হয়, যদিও অকিউলাস এটা বলে যে ওর উপরেও কেউ আছে। এরপরে এই এপিসোডের শেষে আমরা নেমলেসকে ঘুমাতে দেখি, যেখানে ওর স্বপ্নটা আবার কন্টিনিউ হয়। ওই স্বপ্নতে জিমি নামের ছেলেটা ওই মেয়েটার সাথে অনেক খেলাধুলা করে, আর বিকালের দিকে জিমি নিজের মাকে ওই মেয়েটার ব্যাপারে বলে, যেটা শুনে ওর মা ওকে বলে যে ওই মেয়েটার নাম হচ্ছে চ্যাভট আর ও শুনতে পারে না। আর ও চ্যাভটের নাম নিতে নিতে বলে যে একদিন না একদিন ও ঠিক চ্যাভটকে নিজের ফিলিংস বলবে। আর এরই সাথে ফিফথ এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন সিক্সথ এপিসোডের নাম হচ্ছে ক্রস হার্ট অ্যাটাক, যেখানে আমরা নতুন দুটো গেস্টকে গিনতির বার জিনতিতে দেখতে পাই। এদের মধ্যে একজনের নাম হচ্ছে মায়ু, যে একজন ওভার এক্সাইটেড স্কুল গার্ল ছিল, আর অপরজনের নাম হচ্ছে হারাদা, যে একটা পপুলার বয়ব্যান্ডের পার্ট ছিল নেমড CHA। আর এখানে আমরা দেখতে পাই যে মায়ু হারাদার অনেক বড়
একটা ফ্যান ছিল, আর ও তো হারাদার সাথে গেম খেলার জন্য ফুল অন এক্সাইটেড ছিল। এরপর এদের জন্য যেই গেমটা সিলেক্ট হয় সেটা ছিল টুইস্টার। এখন কালার ডিসাইড কিভাবে হবে ওয়েল সেটা বোর্ডে থাকা একটা ফিগারিনে অ্যানাউন্স করবে, আর গিনতির বিড়াল মিমিন বাটন প্রেস করে গেমটাকে শুরু করে। তো মায়ু আর হারাদা গেম খেলা শুরু করে, আর খেলার সময় দুজনকেই একে অপরের অনেক ক্লোজ যেতে হচ্ছিল, যার ফলে মায়ের তো অনেক ভালোই লাগছিল। কিন্তু অন্যদিকে হারাদা তাড়াতাড়ি করে গেম শেষ করে নিজের গার্লফ্রেন্ডের কাছে যেতে চাইছিল, যাতে করে সে নিজের গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হতে পারে। এখন গিনতি এদের খেলা দেখে অনেক বোর হচ্ছিল, তাই সে একটা ডিভাইস ইউজ করে, আর এই ডিভাইসটাকে আমরা ডেকিমের কাছেও দেখতে পেয়েছিলাম। এখন গিনতি যেই ডিভাইসের বাটন প্রেস করে তখনই ম্যাটের উপরে যেই কালারগুলো ছিল সেগুলো আলাদা আলাদা সিম্বল ডিনোট করতে শুরু করে, যার ফলে এখন যেই কালার আসবে সেখানকার পরিবেশও সেরকমই হয়ে যাবে। ফর এক্সাম্পল, রেড কালার আসলে সেখানকার পরিবেশ অনেক গরম হয়ে যাবে, ব্লুতে সবকিছু ফ্রিজ হয়ে যাবে, গ্রিন কালারে সেখানে এত জোরে হাওয়া বইবে যে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়বে, আর ইয়েলোতে একটা কোশ্চেন মার্ক ছিল। আর এর ফলে কি হবে বল সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। এখন এরা দুজনে একটু বিরক্ত হতে শুরু করে। ইনফ্যাক্ট ফ্রিজিং হলা রাউন্ডে তো এরা দুজন অলমোস্ট ফ্রিজ হয়েই গেছিল, কিন্তু তবুও এরা যেমন তেমন করে গেম কন্টিনিউ করে। আর যেই টার্ন ইয়েলোতে আসে তখনই সেখানকার মাটি পুরো গায়েবই হয়ে যায়, এক্সেপ্ট সেই কালারগুলো যেগুলোতে ওরা নিজেদের হাত পা রেখেছিল। এরা দুজনই কাইন্ড অফ কতগুলো পোলের ওপর ব্যালেন্স করেছিল, আর যে প্রথমে নিচে পড়ে যাবে সে মারা যাবে, কেননা নিচে ধারালো স্পাইকস ছিল। এখন এই পয়েন্টে মায়ু অনেক ইমোশনাল হয়ে যায়, কেননা ও হারাদার অনেক বড় একটা ফ্যান ছিল, অ্যান্ড শি ওয়াজ গ্রেটফুল যে ও হারাদার সাথে টাইম স্পেন্ড করতে পেরেছে। আর তাছাড়া আমরা মায়ুর মেমোরিতে দেখতে পাই যে ওর রুমে শুধু হারাদার ফটোই ছিল, আর ও হারাদাকে ফ্যান লেটার্সও লিখতো। এরপর গেমের মধ্যে মায়ু নিজেকে স্যাক্রিফাইস করার কথা ভাবে, আর সে নিচে লাফ মেরে দেয়, কিন্তু আমরা দেখতে পাই যে হারাদা ওর হাতটাকে ধরে নেয়। এখানে হারাদাও অনেক ইমোশনাল হয়ে যায়, কেননা ওর লাইফেও এমন কিছু তো হয়েছিল যেটা অনেক ভয়ঙ্কর ছিল, আর সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। হারাদা এখানে মায়ুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মায়ু হাত স্লিপ করে নিচে পড়ে যায়। এখন নিচে পড়ার পর মায়ুর অবভিয়াসলি কিছুই হয় না, ইনফ্যাক্ট এই স্পাইকগুলো বেলুনের মতো হয়ে যায়, কেননা এরা তো অলরেডি মারা গেছে, আর তবেই তো এরা এখানে এসেছে। আসলে সবকিছু একটা টেস্ট ছিল, আর এখানে আমরা এদের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারি। তো মায়ু বেসিক্যালি বাথরুমে হারাদার গান শুনতে শুনতে হারাদার গানেই নাচতে শুরু করে, যার ফলে পিছলে গিয়ে মারা যায়। যদি দেখা যায় তো মায়ু অনেক ওভার এক্সাইটেড, কিন্তু কিউট একটা মেয়ে ছিল যার মন একদম পরিষ্কার ছিল। কিন্তু অন্যদিকে হারাদার ব্যাপারে আমরা জানতে পারি যে ওর একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে ও ব্রেকআপ করে নিয়েছিল, আর এই অনুশোচনায় হারাদার এই গার্লফ্রেন্ডটা নিজেকেই শেষ করে ফেলে। এখন ওই মেয়েটার বোন হারাদাকে নিজের প্রেমে ফাঁসিয়ে নেয়, আর হারাদা ওর সাথে একটা রাত কাটায়। এরপর হারাদা সকালে যখন ঘুম থেকে ওঠে তো সেখানে বিছানার পাশে একটা প্রেজেন্ট ছিল, আর ওই প্রেজেন্টটা অ্যাকচুয়ালি একটা টাইম বম ছিল, আর এই বোমের ব্লাস্টে হারাদা মারা যায়। বেসিক্যালি হারাদার এক্স গার্লফ্রেন্ডের বোন ওর কাছ থেকে বদলা নিয়ে নেয়, আর এর ফলে হারাদা অনেক ইমোশনাল ছিল যখন মায়ু নিজে লাফ মেরে দিয়েছিল, কেননা ওর ফ্যান্সরা ওকে কতটা চাইতো আর ও তাদের জন্য কী বা করেছিল। এরপর মায়ু চান টান করে হারাদার সামনে আসে, আর ও এখানে বিনা মেকআপে অনেক বেশি সুন্দর লাগছিল, আর হারাদাও এখানে মায়ুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর এপিসোডের শেষে হারাদা গিনতি, ডেকিম, নেমলেস আর মায়ুর জন্য নিজের ব্যান্ডওয়ালা কনসার্ট করে, আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই এপিসোডে এটা বলা হয়নি যে এদের দুজনকে কোথায় পাঠানো হলো, এদেরকে রিইনকার্নেশনের জন্য পাঠানো হলো নাকি ভয়েডে পাঠানো হলো। তবে অবভিয়াসলি প্রশ্নের উত্তর তোমরা এর পরের এপিসোডগুলোতে পেয়ে যাবে, বাট স্টিল তোমার কি মনে হয় যে এদেরকে কোথায় পাঠানো উচিত? তোমার এই আনসারটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।